সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকেও ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সংক্রান্তির শুভেচ্ছা। প্রত্যেকবারই পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ লোকসভাতে আমি ত্রিপুরার জন্য বা নর্থ ইস্ট সম্বন্ধিত কোন কোন বিষয়গুলি, চাই মন্ত্রণালয় হোক আর পার্লামেন্ট হাউসে হোক, সেগুলি আমি আপনাদের সঙ্গে এবং রাজ্যবাসীর সঙ্গে একত্রীকরণ করি এবং রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের মাধ্যমে তা প্রস্তুত করি। গত যে লোকসভা সেশন সেটা 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তার মধ্যে আমি টোটাল 56টি কোশ্চেন, 56 কোশ্চেন রেজিস্ট করেছিলাম, আর তার মধ্যে 11টি কোশ্চেন অ্যাকসেপ্ট হয়েছে, একটি স্টার্ট কোশ্চেন আর বাকি 10টি আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির ডিটেলস আপনাদের কাছে আমি ফোল্ডারে করে দিয়ে দিচ্ছি, কিন্তু সাবজেক্টগুলি আমি বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর আমি পার্লামেন্টে কোশ্চেনগুলি করেছি। জনসুরক্ষা স্কিমের উপরে করেছি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস তার উপরে করেছি, কন্ট্রিবিউশন অফ কোল মাইন্স এন্ড লোকাল ডেভেলপমেন্ট তার উপর করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন স্কিলস, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, ক্রুজ ভারত মিশন, challenges in power sector, performance reviews of health sector, best performing states under WDC। এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর যেটা স্টার্ট কোশ্চেন ছিল তার সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ স্কিমস ফর ট্রাইবালস। আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি। তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছর মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি। তার মধ্যে 3,44,49,200
268, আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,05,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি, তার জন্য আমি একটা পার্লামেন্টের রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স were given before the select committee on insolvency and bankruptcy code amendment bill 2025 in the Lok Sabha. এটা হচ্ছে ব্যাংকরাপসি কোডের অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ঐতিহাসিক পরিবর্তন আনবে। এমনিতে তার বিষয়ে হয়তো পত্রপত্রিকা বেশি লেখা হয় না, কিন্তু প্রত্যেকটি মানুষ তার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত থাকে, মানে অনেক ইম্পর্টেন্ট বিল। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দেব যে এমন একটা বিল এনেছে যে ব্যাংকরাপসি যখন হয়, কেউ লোন নিয়ে এনপিএ দিতে পারেনি, কোনো বড় বিল্ডার নিয়ে নিল, কোনো কন্ট্রাক্টর নিয়ে নিল, কোনো ব্যক্তি হাউসের জন্য নিয়ে নিল, তারপর তার যে মানে আইনি গ্যারাকল, তো সেটা থেকে বেরিয়ে আস্তে আস্তে মানুষ কোনোদিন সে টাকাও ফেরত পায় না। আর কোনো ব্যাংক মনে করলেন যে একটা ব্যাংক করাপ্ট হয়ে গেল, তো তাকে টেক ওভার করার জন্য যে পুরনো ব্যবস্থা ছিল তার মধ্যে অনেক সময় লেগে যায়। এখন তার মাধ্যমে সহজতর করে, যাতে কোনো কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে অন্য কেউ টেক ওভার করতে পারে খুব তাড়াতাড়ি, তার ব্যবস্থা করেছে। তার কারণে কেউ যদি কোনো জায়গাতে ইনভেস্ট করে, কোনো ব্যাংকে টাকা রেখেছে, সেগুলো মানুষ আগে পেতে পেতে হয়তো পেতই না, বা 10 বছর 20 বছর পরে তার কোনো একটা কিছু হতো। কিন্তু এখন এই বিল পাস করার, এই বিলটা যখন পাস হয়ে যাবে, তখন তার মধ্যে মানুষের লোন হোক, তারপরে অন্য যে ব্যবস্থা, তার মধ্যে বড় মাত্রায় রিলিফ হবে। মানুষ কেন একটা ঘর কিনতে গেলে সবাই একটা লোন নেয় বা কোনো একটা সোসাইটির কাছ থেকে নেয়, তো সেইগুলোর মধ্যে অনেক সময় অনেক প্রবলেম করে যায়, তার কোনো সঠিক আইন কানুন ছিল না। তার কারণে আম জনতা সবচাইতে বেশি মানে তার লোকসান হতো। সেই লোকসান থেকে বাঁচানোর জন্যই এই বিল আনা হয়েছে। ডিটেলস আমি বিল এখানে বলতে পারবো না, কিন্তু আপনারা সাইটে গেলে দেখতে পারবেন। আরো আপনাদের জানাতে চাই যে আগরতলা ধর্মনগর আগরতলা এক্সপ্রেস ট্রেন
has been upgraded from ICF rakes to LHB rakes from 1/1/2026. This will provide superior safety, comfort, and speed daily communities. এই ট্রেনটা এই যে আগরতলা এক্সপ্রেস, আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, সারা ভারতবর্ষেই মাননীয় অশ্বিনীজি যে রেল মিনিস্টার আছেন, তার রেলওয়ের আধুনিকরণ করা হচ্ছে। সেটা হয়তো অনেকের প্রশ্ন, আইসিএফ রেক্স থেকে এলএচবি করাতে মানুষের কি লাভ হবে? এলএচবি হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক হফম্যান বুশ, মানে জার্মান ডিজাইন এর মাধ্যমে খুব কমফর্ট, তার যে সেফটি ভালো, বেটার সাসপেনশন, হায়ার স্পিড, ক্যাপাসিটি, মডার্ন, এই ফ্যাসিলিটিগুলোর মধ্যে তার মধ্যে থাকে। তার কারণে যখন প্যাসেঞ্জাররা সে ট্রেনে উঠবে তো তার কমফোর্টেবল জার্নি হবে, সেফটি থাকবে, এবং তার একটা দূরগামী পরিণাম হয়। আর আগের যে আইসিএফ হচ্ছে আমাদের পুরনো প্রথা, তথাগত প্রথার দ্বারা তৈরি টেকনোলজি, সেটাকে চেঞ্জ করে আমরা যে জার্মান টেকনোলজিটা এনেছি, আমাদের ভারতীয় পদ্ধতিতেই তৈরি করা হয়েছে। টেকনোলজিটা জার্মানির ওই জায়গাতে, সেটা ভারতবর্ষে তার আগে কখনো হয়নি। এখন সেই জায়গাটা শুধু নর্থ ইস্টের একটা রাজ্য ত্রিপুরা ছোট, তার মধ্যে ওই ট্রেনের কোচ দেওয়া হয়েছে, সেটা বিষয় আপনাদের সামনে আমি রাখতে চাই। তো মোদিজি কেমন ভাবে নর্থ ইস্টের মানুষের জন্য কাজ করেন। হয়তো ভাবতে পারতো এখানে নর্থ ইস্টে, এখানে ত্রিপুরাতে দিয়ে লাভ কি, সেটা মুম্বাইতে দিয়ে দিই, দিল্লিতে দিয়ে দিই, বড় স্টেটের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মতো ছোট স্টেটও বাদ জানি, তার মধ্যে এই কমফোর্টের জন্য সিকিউরিটি এবং এই পারপাসে তার ব্যবস্থাও ত্রিপুরাতে কেন্দ্র সরকার দ্বারা করা হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের বলি, কালকে আমি ধর্মনগর গিয়েছিলাম, ধর্মনগর থেকে আবার এসছি ট্রেনে, দুইটি আলাদা আলাদা ট্রেনে এসছি। রেলওয়ে স্টেশনে আগরতলা বাদারঘাট রেলওয়ে স্টেশন, আমাদের এখানে জয়নগর স্টেশন, যোগেন্দ্রনগর স্টেশন, তারপর কুমারঘাট স্টেশন দেখলাম, পেচারতল স্টেশন দেখলাম, ধর্মনগর স্টেশন দেখলাম। আপনারা এখন দেখছেন কিনা জানি না, আমি এটা ফলো আপ করছি। প্রতি 7 দিনে আমার কাছে রিপোর্ট আসে, নিট এন্ড ক্লিন, এবং ত্রিপুরার বগিগুলি যাতে ভালো হয়। এক সময় দেখেছি ত্রিপুরা বগিগুলো অনেকটা চেঞ্জ করে নিয়েছিল, তার মধ্যে উঠলে তেলে চোরা আপনার গায়ের মধ্যে উঠবে। তো সেটা আমি কালকে দেখলাম, রাত্রি যখন আসলাম তখনও প্রত্যেকটা স্টেশন নিট এন্ড ক্লিন হয়েছে, এবং কোচগুলিও বদলিয়ে ঠিকঠাক কোচ দেওয়া হয়েছে, এবং ক্লিননেসও হয়েছে। তার জন্য অশ্বিনী কুমারজিকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কি, আমি বারংবার উঠিয়েছিলাম, আর সেটার এখন ক্রমাগত প্রতি 15 দিনে রিভিউ হয়, তার জন্য স্টেশনগুলো সব ওই পজিশনে পৌঁছে গেছে। 3/12/2025 মানে ডিসেম্বরের 3 তারিখে মহারাজা বীর বিক্রম হাওয়াই আড্ডাকে, যেমন আমাদের আগরতলা যে এয়ারপোর্ট আছে, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য একসময় আমাদের রাস্তা ছিল যে আমরা বাংলাদেশে ঢাকায় চিটাগাঙ্গে চালাবো, আর তার জন্য প্রস্তুতি নিয়েছি। ত্রিপুরা সরকার সেই অনুসারে তৈরি করেছে। কিন্তু পরবর্তী সময় বাংলাদেশে কি হয়েছে আপনারা অবগত আছেন। এখন একটাই ইন্টারন্যাশনাল রুটে খুলতে পারে, সেটা হচ্ছে ব্যাংককের, যেটা গুয়াহাটি থেকে যায়। আমি আদরণীয় গৃহমন্ত্রীজিকে দিয়েছি, সিভিল এভিয়েশন মিনিস্টারকেও দিয়েছি, গৃহ মন্ত্রণালয় আছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ওই ব্যাংককের ফ্লাইটটা যে আগরতলাকে কানেক্ট করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে মানুষ যাতে যেতে পারে এই এয়ারপোর্ট থেকে, তার ব্যবস্থা কম সময়তে করবে বলে আমি আশা করি। সেই বিষয়ে আমি তুলেছি, পত্রাচারও করেছি। তাছাড়া 9 এপ্রিল 2025 0 আওয়ারে আমি
ত্রিপুরার রোড কানেক্টিভিটি, ইনফিরিয়র রোড এবং যারা কন্ট্রাক্টর আছে কাজ করছেন তাদের উপরে নিগরানি করা, তাদেরকে পানিশমেন্ট দেওয়া, তাদেরকে ডিসকোয়ালিফাই করা, তার মধ্যে ডিটেইলস আমি তুলেছিলাম। এটার কপি আপনাদেরকে আমি দিয়ে দেবো। বড় মাত্রায় রয়েছে। ত্রিপুরার যতগুলি 11টা অনগোয়িং প্রজেক্ট আছে, ন্যাশনাল হাইওয়েজ যে NHIDCL করছে, কিছু জায়গা আছে যে রোড হয়ে গেছে, যেমন গোমতির উপরে যে ব্রিজটা সেটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মোহরিনের উপর ব্রিজ যে সেটাও কমপ্লিট হবে 2025-এর মধ্যে। আর সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ওয়ার্ক হয়েছে সেগুলোর মধ্যে অলরেডি কেস করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই রোডগুলি সময়ের মধ্যে যাতে হতে পারে তার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। L1 কে দিয়ে যখন টেন্ডার গুলো দেওয়া হয়েছে, আমি অবজেকশন তুলেছিলাম যে L1 করে দেওয়ার কারণে যে এটা একটা প্রসেস ঠিক আছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করছে না। কেন কি যে বিডিং প্রাইস যে আছে, বিডিং প্রাইস থেকে অনেক নিচে গিয়ে টেন্ডার করছে। টেন্ডার করে ত্রিপুরাতে যখন কাজ করার জন্য এরা আসে, তখন এসে দেখে যে এখানে প্রচুর বৃষ্টি হয়, এখানে এই সেই, তো কাজগুলো খারাপ করে বা দেরি করে আর বাহানা তৈরি করে। তার জন্য আমি বলেছি যে কোয়ালিটি অফ ওয়ার্ক যে দিতে পারে তাদেরকে, এদেরকে ডিসকোয়ালিফাই করে এদেরকে সরিয়ে অন্য কাউকে সেকেন্ড বিডার বা থার্ড বিডার, ফিফথ বিডার এদেরকে নিয়ে আসুন। এবং কেন্দ্র সরকার এবং মন্ত্রীজি সেই উপরে পদক্ষেপ নিয়েছেন, আমাকে ডিটেল দিয়েছে, আমি আপনাদেরকে কপি দিয়ে দেবো। আর ন্যাশনাল হাইওয়ে যতগুলি NHIDCL এর কাজ ভালো হোক খারাপ হোক যাই হয়েছে সবগুলোকে রিভিউ করা হয়েছে এবং সবগুলোর মধ্যে যার মধ্যে যেই কমি পাওয়া গেছে আমার কাছে রিপোর্ট এসছে, এই কপিটা আপনাদের কাছে আমি দিয়ে দেবো। কেন্দ্র সরকার স্ট্রিক্টলি তার মধ্যে কাজ করছে যাতে প্রত্যেকটা প্রজেক্ট সময়ের মধ্যে শেষ হতে পারে। আমাদের এখানে যে পোল্ট্রি ফার্মিং হয়, কারণ আমরা নন ভেজিটেরিয়ান ত্রিপুরাতে বড় মাত্রায়, পোল্ট্রি ফার্মিং জন্য যে ইয়েটা আসে, পোল্ট্রি ফার্মিং এর জন্য যে যেটাকে বলে ফিড না, আমি বলে দিচ্ছি ওয়ার্ডটা বেশ ঠিক এখানে। যে উড়িষ্যা থেকে পোল্ট্রি ফার্মিং এর যে পোল্ট্রির যে মোরগটা বড় হয় তার ছানাটাতে নিয়ে আসে, এটা উড়িষ্যা থেকে আসে। বড় মাত্রায় ত্রিপুরাতে তার বিজনেস হয়, মানুষের প্রয়োজনও হয়। এমনিতে সাধারণ মানুষ বুঝতে পারে এটা কিভাবে আসে। সেটা উড়িষ্যা থেকে এখানে আসে। আসার পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে সেগুলো আসতে হয়। মাঝখানে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে বাই রুটে যদি নিয়ে আসতে হয় তো বড় মাত্রায় তার ক্ষতিগ্রস্ত হয়, তার রেট বাড়ে, তাতে ত্রিপুরার মানুষের উপর এফেক্ট হয়। হয়তো বা এমনিতে আপনি বুঝতে পারবেন না, তার রেট বেড়ে যাবে, মাংসের রেট বেড়ে যাবে, ডিমের রেট বেড়ে যাচ্ছে। তার জন্য আমি যে মন্ত্রী সিভিল এভিয়েশন মিনিস্টারকে পত্রাচার করেছি 1/9/2025-এ। তার মধ্যে যে আগরতলা কলকাতা যে রোড আছে, উড়িষ্যা থেকে ট্রান্সপোর্টেড করে আগরতলা এয়ারপোর্ট ভায়া কলকাতা অক্সিজেন এয়ার কার্গো অফ এয়ার ইন্ডিয়া, তো সেটা আসতেও সেটা বন্ধ হয়ে গেছে। সেটা পুনরায় চালু করার জন্য আমি দিয়েছি, তাতে ত্রিপুরার মানুষের উপকার হবে। আমাদের ত্রিপুরাতে বড় মাত্রায় আনারস এবং কাঁঠাল হয়।
আমি শিবরাজ সিং চৌহানকে একটা লেটার লিখেছি, কারণ কি অর্গানিক প্রোডাক্ট করার জন্য 3 বছরের একটা টাইমিং হয়, যে 3 বছর যাবত লাগাতার তাকে চেক করবে, দেন সার্টিফিকেশন দিবে আফটার 3 ইয়ার, যেটা অর্গানিক ফ্রুট বা অর্গানিক কোন প্রোডাক্ট ফল। আমি ওনাকে একটা পত্রাচার করেছি যে জ্যাকফ্রুটের মধ্যে কোনোভাবেই কেউ সার প্রয়োগ করে না, আপনি হয় তার মধ্যে কেউ ইউরিয়া সারও দেয় না, তার মধ্যে কোনো কিছু করে না। আনারসও তেমনি আমার টিলার মধ্যে তার মধ্যে করে না। তার জন্য আমি বলেছি যে একটা প্রসেস আছে, সেটা আমি চিফ মিনিস্টার থাকাকালীন তৎকালীন এগ্রিকালচার মিনিস্টারকে দিয়েছিলাম, নরেন্দ্র সিং তোমরকে। ওনাকে আমি তার রেফারেন্স দিয়ে বলেছি যে আপনি ত্রিপুরা জ্যাকফ্রুট এবং পাইনাপেলের স্যাম্পল নিয়ে টেস্ট করে, আজকে এই প্রসেস আছে, টেস্ট করে দেখে নিন যে এগুলো অর্গানিক কিনা, তার প্যারামিটার ম্যাচ করছে কিনা। করলে অর্গানিক সার্টিফিকেট যখন পেয়ে যাবে, তো তাতে আমাদের ত্রিপুরার চাষিরা বড় মাত্রা লাভবান হবে। যেই জ্যাকফ্রুট হয়তো বা 100 টাকা বিক্রি হচ্ছে, সেটা 400-500 টাকা বিক্রি হবে, পাইনাপেলেরও সেটাই হবে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আমি পত্রাচার করেছি, তার প্রসেস চলছে। ধর্মেন্দ্র প্রধান জি কে এডুকেশন মিনিস্টার, ওনাকে আমি পার্লামেন্টে আইআইটি আর আইআইএম এই দুটোর মধ্যে যে কোনো একটা ত্রিপুরাতে করার জন্য পত্রাচার করেছি। ওনার লেটার আমি পেয়েছি, অন প্রসেস রয়েছে। আমি আশা করি ত্রিপুরাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা আইআইটি বা আইআইএম তার ব্যবস্থা কম সময়ের মধ্যে কেন্দ্র সরকার করবে। তিনটা রূপের জন্য আমি 21/12/2023 তিনটা রূপে তৈরি করার জন্য, একটা হচ্ছে মহারানী ছবিমুড়া উদয়পুর রেলওয়ে স্টেশন টু মাতারবাড়ি, তিনটা রূপে করার জন্য আমি কেন্দ্র সরকারকে পত্রাচার করেছিলাম। তখন কেন্দ্র সরকার থেকে একটা টিম ত্রিপুরাতে এসেছিল। তো এই তিনোটার বিষয়ে নন ভাইবল না এমন একটা রিপোর্ট তৈরি করেছে ত্রিপুরা সরকারের, যে কিছু অফিসারের কাছ থেকে এই ধরনের ডেটা চলে গেছিল। আমি পরবর্তী সময় নীতিন গাডকারির সঙ্গে দেখা করেছি, দেখা করে ওনাকে বলেছি যে আপনি এই তিনটা প্রজেক্ট ভাইবেল হবে ত্রিপুরাতে, আর তার কি কারণে হবে তার ডেটা আমি চিফ সেক্রেটারির কাছ থেকে নিয়ে ওদেরকে দিল্লিতে করেছি। তো এই যে তিনটা প্রজেক্ট বললাম, সেটা হয়তোবা এই বাজেটের মধ্যে, এখন যে বাজেট পেশ হবে তার মধ্যে আসবে। তো তাতে হয়তোবা তিনোটা প্রজেক্ট মিলিয়ে হয়তো 600 কোটি টাকার কাছাকাছি। তো মাতাবাড়ি রেলওয়ে স্টেশন, মাতাবাড়ি টু মহারানী, যেখানে 51 পিট তৈরি হচ্ছে, 100 কোটি টাকা খরচা করে, 98 করব না, 100 কোটি টাকা খরচা করে, তার পর্যন্ত রূপে, আর ওখান থেকে ছবি মোড়া। তো এই তিনটা রূপের জন্য প্রস্তাব করেছি, এবং যে চেয়ারম্যান আছেন তার আমার কাছে এসেছিলেন, আমার বাড়িতে দিল্লিতে মিটিং হয়েছে, উনি এগ্রিড হয়েছেন এবং ফাইল চালিয়েছেন। আমি আশা করি এই বাজেটে হয়তোবা এই তিনটা রূপে স্যাংশন হয়ে গেলে ত্রিপুরাতে বড় মাত্রায় ট্যুরিজমে এবং মানুষের রোজগার হবে। আর যেটা প্রশ্ন ছিল যে ফুটবল নেই, তো এমন একটা রিপোর্ট চলে গেছিল যে মাতাবাড়িতে 500,000 মানুষের ফুটবল, মাতাবাড়িতে অ্যাভারেজ ফুটবল আপনারা সবাই জানেন 10,000, 10,000।
তো এই ধরনের রিপোর্ট ওইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলিকে চিফ সেক্রেটারির দিকে ঠিকঠাক করে আমি আবার পাঠিয়েছি এবং আশা করি এগুলো হলে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা রোজগার পাবে এবং এন্টারটেনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাতাবাড়িতে যে আমাদের শ্রদ্ধার জায়গাটা সেটাতে যাওয়ার একটা সুন্দর সুযোগ হবে রূপের মাধ্যমে। আরেকটা যেটা হচ্ছে, আমি গত 3 দিন আগেও এখানে ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরীর সঙ্গে বলেছি যে রাজ্য সরকার যাতে ইমিডিয়েট সেই কপিগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেয়। একটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি বেলুনিয়াতে, একটা হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি এই মোহরিপুর, আর একটা হচ্ছে দত্তেশ্বরী কালীবাড়ি সেটা হচ্ছে সাবরুমে। এই তিনটাকে প্রায় 29 কোটি টাকা মানে 30 কোটি টাকার প্রজেক্ট তিনটাকে ডেভেলপ করার জন্য, মাতাবাড়িতে যেভাবে ডেভেলপ করেছি এই তিনটাকে ডেভেলপ করার জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকেও সেটা যেতে হয়, হয়তোবা আজকে চলে গেছে বা কালকে চলে যাবে, রাজ্য সরকারও সেটা করে পাঠাচ্ছে। আর এতে আমাদের যে দক্ষিণের 3টি যে মন্দির আছে তারও মাতাবাড়ির মতোই পুনর্বিন্যাস ও পুনঃবিস্তার হবে। আর তাতে স্পিরিচুয়াল ট্যুরিজমের সঙ্গে সঙ্গে আমাদের যে আস্থার যে স্থানগুলো তার ডেভেলপমেন্ট হবে সেই দিশাতে এই কাজগুলি আমি গত ডিসেম্বরের 1 থেকে 19 তারিখ, তার মানে 19 দিনের মধ্যে এই কাজগুলি আমি করেছি। আর আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে সেগুলো পৌঁছে দেওয়া, তাদের সামনে রাখা, এটা আমার কর্তব্য, প্রত্যেকবার করি, তার জন্য এবারে করছি। আগামী সেশন আমাদের শুরু হবে বাজেট সেশন, সেটা 28 তারিখ থেকে শুরু হবে। আর আগামী সেশনের পরে তারপরে দেখা যাক, এখন তো পশ্চিমবঙ্গে সময় দিতে হয় বেশি, তো তখন বসবো, পশ্চিমবঙ্গের রেজাল্টও শুনবেন আর আগামী সেশনও দেখবেন। ধন্যবাদ। কিছু যদি বলার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। পশ্চিমবঙ্গে বিজেপি কি আশাবাদ? কে জিজ্ঞাসা করেছে? আপনার কি মনে হয়? স্যার আপনি তো ঘুরছেন, দেখছেন, আপনি কি আশাবাদী করেন? আপনি বিজেপিকে পশ্চিমবঙ্গে কি ফিরিয়ে আনতে পারবেন? বিজেপি কেন, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে ইকোনমি, পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত ফিরিয়ে আনে। পশ্চিমবঙ্গের কোনো কিছু আর মমতা ব্যানার্জি আর কমিউনিস্ট রাখেননি, সব বিক্রি করে রাখিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে। ইলেকশনের দিনক্ষণ সময়টা আসলেই মানুষ রাস্তায় নামবে। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তার অধিকার চাইবে, কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেই প্রদেশটা ভারতের ইকোনমিতে 1953 আগে মোটামুটি 25 থেকে 30% রেভিনিউ দিত। ভারতবর্ষের ইকোনমি মানে 70% পুরো দেশের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ একা দিত, তো এখন সেটা দাঁড়িয়েছে সিঙ্গেল ডিজিটে। কার জন্য হয়েছে? কমিউনিস্টের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, ওনার ভাইপোর জন্য হয়েছে। এরা শুধু ব্যক্তিগত রোজগার ছাড়া, পশ্চিমবঙ্গে এখনো সেই ব্যবস্থা রয়েছে, কিন্তু এরা কোনোদিন গভর্নমেন্ট রেভিনিউ ইনকামের দিকে নজর দেয় না। সিস্টেমেটিক্যালি যদি সেই ইনকামটা হয় তো গভর্নমেন্ট রেভিনিউ হয়, গভর্নমেন্ট রেভিনিউ যখন বাড়ে তখন স্টেট বাজেট হয়। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্রতি ব্যক্তি ঋণ। একটা বাচ্চা শিশুদের পশ্চিমবঙ্গে এখন জন্মগ্রহণ করে তার উপর 77,000 টাকা ঋণ। পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের মধ্যে, দেশ যখন স্বাধীন হয়েছিল দেশের যে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম ছিল তার 1.5 গুণা ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে 2025, আজকে দেশের পার ক্যাপিটা ইনকাম 2,25,000, 2,52,000 কাছাকাছি দেশের পার ক্যাপিটা ইনকাম, আর পশ্চিমবঙ্গের হচ্ছে 1,29,000। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 36 নম্বরে পৌঁছে গেছে। আর পশ্চিমবঙ্গের ওভারঅল যে ডেভেলপমেন্টের তার যেই প্যারামিটার হওয়া উচিত, পশ্চিমবঙ্গ থেকে এই পর্যন্ত প্রায় 7,000 ছোট বড় কারখানা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে ওনাদের নীতির কারণে, ওনাদের কাটমানির কারণে, ওনাদের অত্যাচারের কারণে। তার জন্যই বললাম যে পশ্চিমবঙ্গেতে বিজেপি 2021-এ বিজেপি ইলেকশন লড়েছিল
জনতা সাথ দিয়েছে। দিস ইজ দ্য ন্যারেটিভ। নাও জনতা লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দুই ক্ষেত্রেই পরিবর্তনের ক্ষেত্রে ত্রিপুরাতে আপনি সাকসেস হয়েছেন, পশ্চিমবঙ্গে এখনো লড়াই চলছে। কোন ফিল্ডটা বেশি কঠিন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাস করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় উপহার। না, আমি সবসময় দেখতেন ত্রিপুরাতে আমি ক্যাম্পেনিং করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। দেশে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেব, এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবো তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদীর ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যে ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে 5 মানে দুনিয়ার 5ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শেখাতে জানে, তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদী বা অমিত শাহ ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনি তো উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানসিকতা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়, তো তোমরা 7টার পর না বেরো। তো আমি আপনাদের সামনে বলি যে মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, যা মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পর না বেরোলো, তো কত বড় অপদত্তা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানুষের মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এই হলো মা মাটি, উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে। তো মাটি তো ভাইপো নিয়ে চলে গেছে। আর মানুষ মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে কোনোদিন ছিলই না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আপনারা নিশ্চিত থাকবেন মানুষ জবাব দেবে। ত্রিপুরা নিয়ে একটা স্পেসিফিক কোশ্চেন, এটা হচ্ছে বিজেপি সরকারে আছে কিন্তু এখনো পর্যন্ত হেজামারায় পার্টি অফিস করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে বিজেপি কার্যকর্তা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বড় ভাই ছোট ভাইয়ের মতো থাকা উচিত। এডিসি নির্বাচনে 28টা আসনে বিজেপি লড়াই করবে। কোথাও না কোথাও কি ত্রিপুরামতার বিরুদ্ধে যে এই অভিযোগ বা আক্রমণ, জোটের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, সম্পর্ক তিক্ততা বাড়ছে? এবং কালকে আমাকে নর্থ একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো এতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জানি যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে। ত্রিপুরা সরকারের 2জন মন্ত্রী আছে, তো দেখা যায় মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্ব আছে, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব দেখুন। बीजेपी कॉन्फिडेंस दिस अलायंस इज पोस्ट पोल अलायंस। आप लोग अलग लड़े, इसके बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज एंड दिस विल इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল
কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সম্মত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশন আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে বলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরাল্যান্ড তারা ডিমান্ড করেছে, কি হবে। আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারও করেছি। তারপর আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে। তো এদের কাজেই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, ও নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন। কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন। যেমন মমতা ব্যানার্জি এখন মানে ওয়েস্ট বেঙ্গলের স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस और दिस। এই ক্ষেত্রে একটু আমি সংযোজন Try- করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ কেউ এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত হওয়ার। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে, ত্রিপুরার প্রদ্যোৎ কুমার মানিক মানে বাহাদুর, ও এই মাটির, বিপ্লব দেবের এই মাটির। তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A এর বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ড প্রাইম মিনিস্টার কাছে থাকে না, চিফ মিনিস্টার কাছে থাকে, মাত্র ডিএম এর কাছে, এসডিএম এর কাছে থাকে। সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনোদিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনোদিনই অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে, কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে, এইগুলো যদি কেউ বলে তো ঠিক না। কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটা তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটির কাছে, সিলেক্ট কমিটির মধ্যে সব 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 দলের প্রতিনিধি আছে। তো আমরা কোথায় আটকে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকা নেই। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী রেকর্ড। আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ, আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এরা কোথায় গিয়েছে? পিস রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো পুরো নর্থ ইস্টের কোন ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। তো সেটা প্রদ্যোৎ কিশোর মানিকও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে, অমিত শাহ জানে, আর ত্রিপুরার মানুষ করছে। আসন্ন এডিসি নির্বাচন কি ট্রিপল অ্যালায়েন্স না পোস্ট পোল অ্যালায়েন্স, কোনটা আপনাদের জন্য কি মনে করেন? ট্রিপল অ্যালায়েন্স? ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তয় করতে পারে না কি হবে না হবে। যেটা আছে সেটা আমি বলি যে এখন আমাদের সঙ্গে অ্যালায়েন্স আছে, আমরা সরকার করছি। এডিসি ইলেকশন যখন হবে তার আগে নিশ্চিত কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে, কারণ কি সেটা এনডিএ এর ব্যাপার। যদি ভারতীয় জনতা পার্টির ব্যাপার হতো তো রাজ্য কমিটি বসে আমরা রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বসে তয় করতে পারতাম, এবং সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতাম। কিন্তু এনডিএ যখন ব্যাপার হয়, সেটা এনডিএ চেয়ারম্যান তয় করেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবেন। সেটা আদরণীয় প্রদ্যোৎ কিশোর মানিকও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে। এডিসি বিষয়ে তাহলে পুরো বিষয়টাই ইন্ডিয়ান নেতৃত্বের উপর নির্ভর করছে। এরা এনডিএ এর পার্টনার। ত্রিপুরার বিরোধী দলনেতা আপনার মন্ত্রিসভার কোন এক সময় সদস্য, তিনি এখন ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের অবজারভার। কি বলবেন সুদীপ রায় বাবু? চেষ্টা করুন, আমি ওনাকে শুভকামনা জানাই। কারণ আমার ত্রিপুরা থেকে গিয়েছে, আমি খুশি যে ত্রিপুরা একজন ছেলে ত্রিপুরা মাটিতে জন্মগ্রহণ করেছে।
ওয়েস্ট বেঙ্গলের মতো বড় স্টেটের ওনাকে অবজারভার বানা হয়েছে। আমরা ওনাকে সাধুবাদ। এই ভূমি থেকে বিপ্লব দেব তো নিজের ত্রিপুরার মানুষ যেখানেই গিয়ে ভালো কিছু করতে চায়, বড় জায়গায় যেতে চায়, তো আমি তো যে কোনো পার্টির হোক, যে কোনো জায়গার হোক, আই এম ভেরি হ্যাপি টু ফর দ্যাট। কিন্তু ওখানে উনি গিয়েছেন, ভালো করে কাজ করুক, আর মমতা ব্যানার্জিকে লড়াই করুক। Sir, one more question. The स्क्रिप्ट ऑफ बोरो को लेके काफी देर से ये रुका हुआ है। इस पर आपका क्या राय है पर्सनली? और जो ट्राइपार्टाइट एग्रीमेंट कह रहे हैं उनके तरफ से बार बार कह रहा था कि 6 महीने का टाइमलाइन, इस वाज देयर एनी टाइमलाइन एक्चुअली उसमें कि 6 महीने में इसको इम्प्लीमेंट करना है, ऐसा कुछ? আপনার উপর নির্ভর করে না, আমি বললাম না। আমি হয়তো বা আমরা হয়তো 6 মান্থের বলেছি বা 3 মাসের বলেছি, 7 দিনের বলেছি। আপনি 7 দিনের বলেছেন, কিন্তু আপনি সেটা কোথায় পাঠিয়েছেন? সেন্ট্রাল গভর্নমেন্টের সময়সীমা আপনি তয় করতে পারবেন, আপনার দায়রার মধ্যে নেই। তো মানুষকে কনফিউজ না করা, বোঝা উচিত যে আপনি বলেছেন 6 মাসের মধ্যে করে দেবো, আমি তো 3 দিনের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কৃষ্ণদার আমি মিলে এনসি দেববর্মা ছিল, পাঠিয়ে দেবো। কেন্দ্র সরকার দেরি করেনি, তার মধ্যে অনেক রাজ্য সরকার অবজেকশন আছে। অনেক রাজ্য সরকার, নাম বলবো না, তো রাজ্য সরকার ভাবে ভাই ভাই যদি কেন্দ্র সরকারই ল্যান্ড তয় করতে পারে, তাহলে রাজ্য সরকারগুলি যে বিজেপি বিরোধী রাজ্যগুলো আছে, তামিলনাড়ুতে স্টালিন মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বলবেন আরে আমার মুখ্যমন্ত্রী পাওয়ারে নিয়ে চলে যাচ্ছে, আমার তো আরেক ঝামেলা তৈরি হবে। তো তার জন্যই সিলেক্ট কমিটি পাঠানো হয়েছে, কারণ সেই সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, দেন ডিসাইড হবে। তো সিলেক্ট কমিটির সময়সীমা বিপ্লব দেবেন অকাত নেই ত্যাগ করার। আমার জীবনে আমি শুনিনি বা আমি ত্যাগ করতে পারবো, সেটা অসম্ভব। আপনি Now, what about Kokborok, sir? Because that is 50 साल हो गया एक स्क्रिप्ट को लेके ये चल रहा है, तो आप कैसे देखते हैं? সময়ে সময়ে তার জন্য কমিটি করা হয়েছে। আমি যখন ছিলাম মুখ্যমন্ত্রী তখন এনসিআর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, একবার রতনদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। তার কমিটি আছে, ফরমেশন হয়ে, তার মধ্যে আলাদা আলাদা রিপোর্ট এসছে, আলাদা আলাদা ওপিনিয়ন আসছে। সেই ওপিনিয়নে গিয়ে যারাই মেম্বার ছিল একমত হতে পারছে না। আমরা ট্রাই করিনি, কমিউনিস্টের সময় কোনো ট্রাই করিনি, আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে কমিটির যারা সদস্য আছে, যারা ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়ন যদি এক ধরনের না হয়, তা আপনি সেই কমিটির রিপোর্ট পেশ করতে পারবেন। Now, what is the procedure out? 50 years has gone. 50 ইয়ার্স গন। দেখুন, ককবরক তো একটা মুগুলি ভাষা ছিল, ঠিক, দিস দ্য রিয়েলিটি। তো তার স্ক্রিপ্ট কি হবে অ্যাকচুয়ালি, কি ভারতে যতগুলো ট্রাইবেলদের ভাষা আছে সেগুলো ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট তৈরি, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন সেটা কি হবে না হবে, কে কি চাইছে, সেটা আলাদা বিষয়। তার ওপিনিয়ন, তার বিষয় কমিটির সামনে রেখেছে, কমিটির কাছে রয়েছে। তার পরবর্তী সময় কি হবে, তার জন্য বিপ্লবদের কিভাবে তয় করবে। আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রোপওয়ের যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, তারপর আপনি বলছেন যে একটা রিপোর্ট গেছে যে কারণে রোপওয়ের কাজটা থমকে গেছে। কারা প্রশাসনে এরকম রিপোর্ট পাঠাচ্ছে যারা আছে? আমি সেগুলো চিফ সেক্রেটারিকে দিয়েছি, মানে কারা এই ধরনের করেছে। কিছু কিছু অফিসার আছে ইন্টেনশনালি বিনা দেখে কিভাবে রিপোর্টটা পাঠিয়ে দিল। যেখানে ত্রিপুরা থেকে আমি চিফ মিনিস্টার ছিলাম, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি লিখছি, আমরা চাইছি, আমার মন্ত্রী চাইছে, চিফ মিনিস্টার চাইছে, ওর এমন একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা দেখে আমার মাথায় রবে, মাতাবাড়িতে 500-1000 ফুটবল এখানে লোক যাবে না। আপনিও তো মাতাবাড়ির লোক, কি মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রূপটা হলে সেখানে লিখেছে 5 জন পর্যন্ত লোক পাওয়া যাবে। আরে ত্রিপুরার মানুষকে আমি চিনি, দরকার হলে গাছের ফল, নারকেল বিক্রি করে, ফল বিক্রি করে গিয়ে রূপতে উঠে মাতাবাড়িতে যাবে লোকাল লোকেরাই। আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি। তো এই ধরনের একটা রিপোর্ট গিয়েছিল, তার জন্য আমি চিফ সেক্রেটারিকে বলেছি এবং সেটা ঠিকঠাক করে পাঠিয়েছে এবং আশা করি সেটা হয়ে যাবে। What is the total cost around project cost? আমি তো টেন্টেটিভ, আমাকে ওই সময় চ্যানেল বলেছে স্যার এখানে 500-600 কোটি টাকা কাছাকাছি লাগবে, যদি আপনার দরকার পড়ে আপনি একবার গাডকারি স্যারকে বলবেন, কারণ অ্যামাউন্টটা ছোট স্টেট হিসেবে বড়, কিন্তু বড় স্টেটের জন্য কোনো কিছু না, আপনি বললে হয়তো বা দিয়ে দেবে, তো করে নেবে আমার আশা। আগামী বাজেটে চল।
স্যার ফিক্স পেটা নিয়ে কি কিছু বলবেন? নাও ফিক্স পেটা যে এখন কোর্টে একটা অর্ডার হয়েছে, উড ইউ লাইক টু সে সামথিং অন দ্যাট? কোর্টের অর্ডার উপরে আমাকে কিছু বলা আমার মনে হয় ঠিক হলো। একটা তো হাইকোর্ট অর্ডার দিয়েছে, আমি শুনেছি, আমি অর্ডার তো দেখিনি। দেখো, সেটা কেউ কিছু অর্ডার দিয়ে দিল, কেউ কিছু বলে দিল, সবকিছু করতে হবে, সবকিছু না করতে হবে এমন কোনো কিছু নেই। রাজ্য সরকারের রেভিনিউর উপরে নির্ভর করে, রাজ্য সরকার রেভিনিউ কত আছে কি আছে, আর সেগুলো ফিক্স পেতে চাকরি তো কমিউনিস্টের সময় বেশিরভাগটা দিয়েছিল। তো তাদের তো আগামাতা কোনো কিছু নেই, কোথা থেকে শুরু করেছে, কোথায় যাবে, কে কেউ, তাদের একটাই সকালে একটা মিছিল, বিকাল একটা মিছিল, আর কেন্দ্র মন্ত্রণা বলে শেষ। আর 7টার সময় পার্টি অফিসে বসো, 9টা পর্যন্ত মুড়ি চা খাও, তারপর বাড়িতে যাও, ঘুমিয়ে যাও, পরের দিন আবার কার পেছনে লাগতে পারো তার ব্যবস্থা করো। দিস ইজ কমিউনিস্ট।